আমার কাছে যেটা জামাতের ব্যাপারে মনে হয় যে তারা এই কোশ্চেনিংটা করছে বিকজ তারা তাদের ঘর গোছাচ্ছে, তারা গভর্নমেন্টকে আগামী 2-3 বছরও খুব একটা ডিস্টার্ব করবে না, বিকজ তারা চাইবে নেক্সট ইলেকশনে তারা যেন 177 সিটস নিয়ে পার্লামেন্টে যেতে পারে, অ্যান্ড দে আর ওয়ার্কিং ফর দ্যাট। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখন যিনি আছেন উনি সংবিধান নিয়ে যতটা অস্থির, তাহলে তো ওনার আইন মন্ত্রণালয় নেওয়া উচিত ছিল। ওনাকে ওনার নিজের মন্ত্রণালয়ের ব্যাপারে একটু ফোকাস করা উচিত। ওনার সময় যত খুন হয়েছে, যত শিশু ধর্ষণ হয়েছে, 71 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হয়েছে, আমার মনে হয় ওনার নিজের মন্ত্রণালয়ে একটু সময় দেওয়া উচিত, একটু মনোযোগ দেওয়া উচিত। আপনি তো পলিটিক্সে অনেক বছর ধরে you have often been described as loud, angry, aggressive, যে টার্মগুলো ইউজুয়ালি কিন্তু নারীদের প্রতি নিউট্রালি কখনো ইউজ করা হয় না। ইট ইজ কাইন্ড অফ ইউজ টু শাট দেম ডাউন। কয়েক মাস আগে একটা রাউন্ড টেবিলে আপনি এই কথাটাও বলেছিলেন যে আমাকে মাস্তান ভাবে, কিন্তু বাংলাদেশের পলিটিক্সে নারীদের অংশগ্রহণ করতে হলে কিছুটা মাস্তান হতেই হয়। তো এইটা একটু আমি আপনার কাছ থেকে একটু এলাবোরেটলি জানতে চাই, why do you believe that and what does it cost for a woman to continuously fight to take up space in Bangladesh's political arena? It is tremendously difficult. Right. It's tremendously difficult. I have to change my entire way of thinking, way of talking, way of reacting. Everything I have changed, because I grew up in a family which is quite sober and very, sophisticated, gentle, soft-spoken. ওখান থেকে এসে যখন আমি ফিল্ড পলিটিক্সে গেলাম, I have to take another phase. মানে আমি, that is not me. Sometimes I feel like it's not me, but that is me. কারণ ওটা যদি আমার না হতো, আমি একটা সিঙ্গল উইমেন, I'm working in a political field in a country like Bangladesh. It's extremely difficult. So I had to. I haven't had any other choice. Number one. Number two, আমার ম্যাজিস্ট্রেটের সাথে ঘটনাটা আমি একদম স্পেসিফিক্যালি আপনাকে এক্সাম্পল দিই, হ্যাঁ, বিকজ এটা তো সারা বাংলাদেশ হয়েছে। ওই দিন যদি আমি ওটা না করতাম, আমি ইলেকশনে জিততাম না। কেন আমি বলি, প্রশাসনের কাছে মেসেজ চলে গেছে ওই দিন যে আই এম নট গোয়িং টু সেটল ফর লেস, ফর শিওর। Number two, I can go to any extent. And I can fight tooth and nail. And number three, it also gave a message to my voters that she will stand for you. Stand for you, exactly. So, একই সাথে আমার ওই ঘটনাটা চতুর্দিকে মেসেজ দিয়েছে। আমি তো বাংলাদেশের এলিট সোসাইটির ভোটে এমপি হচ্ছি না। সো ওরা আমাকে কি বললো আর কি বললো না, ওটা হিসাব করতে গেলে আমি এমপি হতে পারতাম না। আরও একটা কারণ আছে, একজন নারী, একজন সিঙ্গল নারী, একজন অ্যাপারেন্টলি ইয়াং সিঙ্গল নারীর জন্য বাংলাদেশের কোনো ফিল্ডই মসৃণ না। সেখানে পলিটিক্সটা তো আরও জঘন্য। ওখানে আমাকে ডিগনিটি এবং অনার নিয়ে থাকতে হলে আমাকে ওই চেহারাটাই দেখাতে হবে যে চেহারাটা মানুষকে ভয় দেখায়। অ্যাটলিস্ট মানুষ এইটুকু মেসেজ সবার কাছে যায় যে তুমি চাইলেই you can't say any rubbish, let alone do. You can't say any rubbish. You can't think of anything which is not proper. হ্যাঁ, এই অনেকগুলো মেসেজ আমাকে প্রতি মুহূর্তে ডিসেমিনেট করতে হয়। Rumina Appa, you work as a barrister. You also work as a member of parliament. দুইটা সিস্টেমই কিন্তু আর built on rules. You have to navigate both systems which are built on rules. Absolutely. এই দুইটা সিস্টেমের সাথে এতগুলো বছর ধরে কাজ করে, এই দুইটা সিস্টেমের ভেতরে কাজ করে, what actually gives you hope for the future of Bangladesh? The courts, or does the parliament give you hope? Neither of it. Can you tell me why? You see, আমাদের জুডিশিয়ারিতে আমি যখন ঢুকলাম, that was back in 2004. When I came back as a barrister, and I started working with Dr. Zahir initially, and then Barrister Rafiqul Haq. দুটোই বাংলাদেশের top most chamber, corporate chamber. তখন আমি আদালত পাড়ায় ঘুরে ঘুরে দেখেছি কোর্টের পলিটিসাইজেশন ওভাবে হয়নি। কোর্টগুলো অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট ছিল, অনেক বেশি নিউট্রাল ছিল, অনেক বেশি কারেজাস ছিল, অনেক বেশি বোল্ড ছিল। তারপরে আস্তে আস্তে সময় গেল,
2009, 10, 11, 12 আস্তে আস্তে আমরা দেখলাম কোর্টগুলোতে দুটো ভাগ হলো। বলা হলো ওই কোর্টগুলো বিএনপি কোর্ট, এই কোর্টগুলো আওয়ামী লীগ কোর্ট। হ্যাঁ, ওটার মানেটা কি? মানেটা হচ্ছে আওয়ামী লীগের সিনিয়র লয়ার নিয়ে গেলে ওই কোর্টগুলোতে রিলিফ পাওয়া যায়, বিএনপির সিনিয়র লয়ার নিয়ে গেলে ওই অন্য কোর্টগুলোতে রিলিফ পাওয়া যায়। সো আমি দেখলাম, আমি যখন 4-এ ঢুকেছি তখন কিন্তু এটা ছিল না, আস্তে 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 এটা হয়ে গেল বিএনপি কোর্ট, আওয়ামী লীগ কোর্ট। এরপরে আরো খারাপের দিকে গেল, প্রতিটা কোর্টই আওয়ামী লীগ কোর্ট হয়ে যাওয়া শুরু করলো, প্রতিটা কোর্ট। ওখানে তখন কি হলো, নিউট্রাল লয়ারদের জন্য স্পেসটা খুব শ্রিঙ্ক করা শুরু করলো, আর বিএনপি লয়ারদের জন্য নো স্পেস হওয়া আরম্ভ করলো। এরপরে অভ্যুত্থানের পরে আমি দেখলাম কোর্টগুলোতে আরেকটা মেজর শিফটিং হয়েছে। সেটা কিরকম? কোর্টগুলো খুব ভীত হয়ে গেল, বিকজ 13-14 বছরের যেই একটা অন্যায় হয়েছে কোর্টের ভেতরে, সেটা প্রত্যেককেই ভীত করে দিল। এবং দেখুন, আপনার ভেতরে যদি সততা থাকে আপনি কিন্তু ভয় পাবেন না। ভয় পাবেন যদি আপনার কোনো পেছনে কোনো ব্যাগেজ, if you made a mistake, then you're going to be scared. হ্যাঁ, অবভিয়াসলি। ওটা আমি দেখলাম যে শুরুতেই বলা হলো কোনটা পলিটিক্যাল মামলা, পলিটিক্যাল মামলায় জামিন হবে না। হোয়াট ইজ পলিটিক্যাল মামলা? আমি তো এটার ব্যাপারে কোথাও পড়িনি, শুনিনি, জানিনি কখনো, বাট এটা শুরু হলো। এবং তারপরে দেখলেনই যে ভীষণ রকম মামলা বাণিজ্য, পলিটিসাইজ করা সব কিছুকে, এক একটা মামলায় হাজার হাজার আসামি ঢুকায় দেওয়া, একদম মানে যা ঘটেছিল শেখ হাসিনার সময় ওটারই একটা একই জিনিস নতুন করে যুক্ত হলো। আসামিদের গায়ে ডিম মারা, হাত তোলা, ইয়ে করা, এগুলো যুক্ত হলো। আর পার্লামেন্টের কথা যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি 18 সালের যেই পার্লামেন্ট দেখেছি সেটাকে আমি একদলীয় পার্লামেন্ট বলি, বিকজ though জাতীয় পার্টি ওয়াজ ইন দ্য অপোজিশন, বাট দে ওয়ার নট অপোজিট, এভরিবডি নোজ ইট। হ্যাঁ, এখানেও কিন্তু আমি দেখতে পাই যে বিরোধী দলে যারা বসেছে, দে আর ভেরি হ্যাপি টু বি দেয়ার। আই মিন, দে ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব দ্য গভর্নমেন্ট, অ্যাজ ইফ তারা ওখানে আছে অনেকটা গভর্নমেন্টকে কুশনিং করার জন্য, যেটা আমি যেটা মনে হয়। ধরুন, বাণিজ্য চুক্তি নিয়ে কেউ কথা বলবে না, আমি কথা বলতে গেলে আমি সুযোগ পাবো না। 5টা এমপির সই দিয়ে নোটিশ আনবো, সেই 5টা এমপি কোথায় পাবো আমি? এইসব নানান প্রতিবন্ধকতা। ওটাকেও আমি মনে করেছিলাম এক দলের একটা পার্লামেন্ট, এটাও তার থেকে খুব ব্যতিক্রম না। এবং আমার কাছে যেটা জামাতের ব্যাপারে মনে হয় যে তারা এই কুশনিংটা করছে বিকজ তারা তাদের ঘর গোছাচ্ছে, তারা গভর্নমেন্টকে আগামী 2-3 বছরও খুব একটা ডিস্টার্ব করবে না, বিকজ তারা চাইবে নেক্সট ইলেকশনে তারা যেন 177 সিটস নিয়ে পার্লামেন্টে যেতে পারে, অ্যান্ড দে আর ওয়ার্কিং ফর দ্যাট। আপনি তো first when you entered parliament, it was through the reserved seat for women, এবং এবার আপনি direct election জিতেছেন from Brahmanbaria too, as an independent candidate, that too. How different were these two forms of entry to parliament in terms of legitimacy হোক, accountability, freedom? একটা কথা চলে আসে সবসময় রিজার্ভ সিট ফর উইমেনে, যে যারা আসে তারা দলের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে না। তো এটা কি আপনি যখন রিজার্ভ সিটে ছিলেন এটা কি ফিল করেছিলেন? এখন কি ব্যতিক্রম ঘটেছে? দুটোর মধ্যে মিলও আছে, ডিফারেন্সও আছে। আচ্ছা, ডিফারেন্সটা হচ্ছে, আমার রিজার্ভ সিটে যখন আমি ছিলাম, আই ডিডন্ট হ্যাভ এনি কনস্টিটুয়েন্সি অ্যাজ সাচ। সো খুব সামান্য বরাদ্দ আসতো আমাদের। হ্যাঁ, ওটা মানে ইলেক্টেড সিটের চেয়ে অনেক কম রিজার্ভ সিটের বরাদ্দ, কিন্তু ওইটার এভরি পেনি আমি হিসাব করে করে আমার এলাকায় খরচ করেছি, বিকজ ব্যাক অফ মাই মাইন্ড আই হ্যাড দ্য প্ল্যান দ্যাট ইন নেক্সট ইলেকশন আই উইল রান directly as a candidate. So ওটাই তো আসলে মূল কারণ ছিল রিজার্ভ সিটের, যাতে সে পরের ইলেকশনটার জন্য, ডিরেক্ট ইলেকশনের জন্য সে রেডি হতে পারে। সো আমি কিন্তু ওটা একেবারে বাধ্য ছাত্রীর মতন ওই কাজটা করেছি। আমি আমার সামান্য বরাদ্দ এলাকায় ব্যয় করেছি, এলাকায় রেগুলার গিয়েছি, পড়ে থেকেছি এলাকায়, আমি এলাকার জন্য কাজ করেছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমি ন্যাশনাল ইস্যুসে অনেক কথা বলেছি। এখন ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্টেড হয়ে, এখন তো ডিরেক্ট ইলেক্টেড মেম্বার, এখন আমার বরাদ্দ বেশি, কাজও অনেক বেশি। এখন দেখা যায় যে এলাকার প্রবলেম নিয়ে আমাকে অনেক কথা বলতে হচ্ছে পার্লামেন্টে। সো আগে যেটা ন্যাশনাল ইস্যুসে আমি অনেক সময় দিতে পারতাম, এখন হয়তো লোকাল ইস্যুসেও আমাকে আসলে কথা বলতে হবে। তবে ফ্রিডমটা কি চেঞ্জ হয়েছে? No, it's the same freedom. It's the same. It's all same. Okay.
Unless you are from the government party, the speaker will always try to somehow, dominate you, Right. to let you speak. This is the culture of Bangladesh. তবে আপনার কিন্তু এবারের ইলেকশনটা খুবই পলিটিক্যালি ড্রামাটিক ছিল উই স দ্যাট ইউর পার্টি পোস্ট ওয়াজ গন ইউ কন্টেস্টেড আউটসাইড অফিস পার্টি স্ট্রাকচার লোকাল বিএনপি লিডার্স ওয়ার অলসো এক্সপেলড ফর ক্যাম্পেইনিং ফর ইউ Absolutely. এবং তাও you won. More than 200 were expelled. Yeah, but you won still. What did that teach you about party power, people's expectations, people's power, and your own political identity? আমরা যারা রাজনীতি করি আমরা একটা কথা ভুলে যাই একটা সময়ে যে আমাদের এক্সিস্টেন্সের পুরোটা নির্ভর করছে মানুষের উপর। জি। একজন ব্যক্তি, একটা দল, রাষ্ট্র ক্ষমতা, যেটাই আপনি বলেন, এটা পুরোপুরি নির্ভর করছে মানুষের উপর। মানুষের ভালোবাসা যদি থাকে, anything and everything is possible. Rubina, we've had women at the very top of politics for many decades. তাও কিন্তু এখনো আমরা যদি ওই সিম্বলিজমটা সরিয়ে দেই আমরা কিন্তু দেখছি যে নারীদেরকে না নমিনেশন দেওয়া হচ্ছে না পার্টি স্ট্রাকচারের সাপোর্ট দেওয়া হচ্ছে লোকাল লিডারশিপে দেখতে পাচ্ছি না পার্লামেন্টে এত কম পার্টিসিপেশন আমরা ডিরেক্ট ইলেকশনেই দেখলাম পার্টিজ নমিনেটই করে নাই ডিসপাইট দেয়ার বিং আ ক্লজ ইন দ্য জুলাই চার্টার What does this actually translate into about our society? মনোযোগ দিয়ে এখন দুটো বই পড়ছি একসাথে। একটা হচ্ছে শেখ হাসিনা, একটা হচ্ছে খালেদা জিয়া, Oh, wow. বাই মহিউদ্দিন আহমেদ। উনি দুটো মোটা বই লিখেছেন দুইজনের উপরে। হ্যাঁ, এই দুটো বই পড়লে আপনার কাছে পরিষ্কার হবে যে হ্যাঁ, তারা নেতা হয়ে উঠেছেন, তারা দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে নেতা হয়ে উঠেছেন, কিন্তু দুজনেই রাজনীতিতে এসেছেন যখন তাদের পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। Right. আওয়ামী লীগও 3 ভাগ হয়ে গিয়েছিল, বিএনপিও কয়েকটা ভাগ হয়ে যাচ্ছিল, কেউ ছিল না সিম্বল অ্যাজ এ সিম্বল অফ ইউনিটি। তখন ওনাদেরকে আনা হয়। সো ওনারা কিন্তু একেবারে রুট লেভেল থেকে নিজের পরিচয়ে নিজের ইয়েতে যুদ্ধ করে আসা তা কিন্তু না, দুজনেই কিন্তু পার্টি চিফ হিসেবে এসে বসেছেন ওই চেয়ারে। হ্যাঁ। তারা কিন্তু মানে বটম থেকে না দে ওয়ার নট ওই রকম। সো ওটা আমি সরিয়ে রাখি, ওটাকে লেটস নট টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল। কিন্তু আনফর্চুনেটলি আমাদের মেয়েদের মধ্যেও রিজার্ভ সিট এক রকমের দেয়, তাদেরকে শান্তি দেয় যে ঠিক আছে, লেটস নট ফাইট উইথ আওয়ার মেল কালিগস অ্যান্ড লেট নট গেট ইন টু দ্যাট। আমরা তো হবই, reserve seat is there for us. At the same time, it gives some sort of comfort to the party as well. তারা মনে করে আচ্ছা ঠিক আছে, আমরা ওই আসনটা একজনকে দেই, we will take her as a reserve seat member. Right. So that proposal was there for me as well. And আপনি যদি কমেন্টগুলো দেখেন আপনি দেখবেন অনেকেই লিখছে যে রুমিন আপনি তো যেতে পারতেন সংরক্ষিত মহিলা আসনে, why did you betray your party? হ্যাঁ, এরকম। কিন্তু কেন আমাকে রিজার্ভ সিটেই যেতে হবে when I have got all the qualities to get elected? এক্স্যাক্টলি তো এই যে রিজার্ভ সিটের ব্যাপারটা আমার মনে হয় এইগুলো নিয়েও আরেকটু রিসার্চ হওয়া উচিত, আরেকটু চিন্তা ভাবনা হওয়া উচিত। এবং পার্টিগুলো দেখুন, আমাদের যে যোগ্য নারী নাই তা কিন্তু না। এক্স্যাক্টলি হ্যাঁ, আমাদের অনেক যোগ্য এবং নারী আছে। আমরা তো এবারও দেখলাম যে ইভেন দো দেয়ার ওয়াজ জাস্ট আ লেস অ্যামাউন্ট অফ উইমেন কিন্তু দ্য উইমেন হু ওয়ার ফাইটিং all of them qualified. একদম All of them were qualified. একদম। সুতরাং ওইগুলোতে আমার মনে হয় পার্টিগুলো যদি আরেকটু উইমেন ফ্রেন্ডলি হয় Yeah. তাহলে ভালো হয়। এদিকে আবার যখন এতগুলো রিফর্ম কমিশন ছিল, আমাদের ন্যাশনাল কনসেনসাস কমিশন ছিল, আমাদের উইমেন্স অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন, তারা তো অনেকগুলো রেকমেন্ডেশন করেছিল। ওই রেকমেন্ডেশনের মধ্যে একটা ছিল ডিরেক্ট ইলেকশনস ইভেন ফর রিজার্ভ সিট। এটা এতবার এই জিনিসটা নিয়ে কথা হয়েছে, এত নারী পলিটিশিয়ানরা এটা নিয়ে কথা বলেছে, কেন এটা গুরুত্ব দেওয়া হচ্ছে না এটাকে? কেন এটা পলিটিক্যাল পার্টিরা মানছে না? ইজ দেয়ার সাম কাইন্ড অফ ফিয়ার ওয়ার্কিং? আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের এত বড় একটা রিফর্ম কমিশন হলো, কনস্টিটিউশন রিফর্ম কমিশন হলো, আমরা কোনো নারী সদস্য খুঁজে পাইনি। কিন্তু দীর্ঘদিন ডিবেট হয়েছে দলগুলোর মধ্যে, কয়জন নারী উপস্থিত থেকেছেন বা তাদের সব রিফর্ম কমিশনের মধ্যে মনে হয় একটা কি দুইটা বাদে সব উইমেন্স রিফর্ম কমিশনই ছিল সব। এবং উইমেন রিফর্ম কমিশন যেটা হয়েছে তাদেরকে নিয়ে কিরকম আচরণ হয়েছে সেই রিপোর্টটা পর্যন্ত আলোর মুখ দেখতে দেয় নাই।
সে রিফর্মটা নিয়ে কোনো ডিবেট হয় নাই সোসাইটিতে, সে রিফর্মটা নিয়ে কোনো আলোচনা হয় নাই সোসাইটিতে। এটাকে নোংরা ভাষায় আক্রমণ করে সরিয়ে রাখা হয়েছে। আমার কষ্ট লাগে, এবং আমার কষ্ট লাগে যখন আমি দেখি যে একজন যোগ্য নারীর যোগ্যতাকে স্বীকার করতে আমাদের সমাজ খুব লজ্জিত হয়ে যায়। হ্যাঁ, তার কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে আমাদের সমাজের বেশিরভাগ পুরুষের ইনফিরিয়রিটি কমপ্লেক্স। That's why I asked if there was a fear working somewhere. Yeah. Yes. That is their own inferiority complex. Right. ওরা জানে ওরা পারবে না। 17 বছর বিএনপির বেশিরভাগ পুরুষ সদস্যরাই আড়ালে আবদালে ছিলেন। আপনি টকশোগুলো খোলেন, দেখবেন বেশিরভাগই মেয়েরাই কথা বলেছে। আপনি চিন্তা করে দেখেন, পার্লামেন্টে আপনি যদি প্রসিডিংসগুলো খেয়াল করেন, 90 সাল থেকে প্রসিডিংস খুলে দেখেন, খুব কম কথাই আপনি পাবেন যেটা কনস্ট্রাকটিভ, Right. যেটা তথ্যভিত্তিক, যেটা পরিসংখ্যান নিয়ে আলোচনা করে, অর্থাৎ একটা রিসার্চ বেসড স্পিচ যেটাকে বলা হয়। হ্যাঁ, জ্ঞান ভিত্তিক একটা 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 খসড়া আপনি পাবেন না। কিন্তু আমি আমাকে নিজের সাথে নিজেকে মানে আমার থেকে সরিয়ে আপনাকে বলি, কারণ না হলে আমারটা মনে হবে আই এম ব্র্যাগিং। আই এম নট ব্র্যাগিং। Right. হ্যাঁ, আপনি আমার স্পিচগুলো দেখবেন কি পরিমাণ রিসার্চ আমি সেখানে করেছি। ইকোনমিক্স ওয়াজ নেভার মাই সাবজেক্ট। Yeah. আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এজ আই হ্যাভ টোল্ড ইউ, অ্যান্ড দেন ল। আমি শুধুমাত্র স্পিচ রাখার জন্যে ইকোনমিক্সের উপর দিনের পর দিন পড়াশোনা করেছি। আমি ওর কাছে দৌড়ে গেছি বোঝার জন্য, এবং তারপর আমি স্পিচগুলো রেডি করেছি। কাউকে দেখবেন প্রশংসা করতে শুনবেন আপনি? এবং আপনার একটা জিনিস আমি খেয়াল করেছি, যেটা বাকিরা যেটা করে আপনি এটা করেন না। ইউ নেভার রিসোর্ট টু মকারি। No, I never do that. ইউ ডোন্ট ডু দ্যাট। No, I never. অনেকে মনে করে যে that makes your speech more, entertaining and মানুষ শুনবে, ভালো লাগবে। আবার কি আমি মনে করি এটা সময়ের অপচয়। To me, it's a wastage of time, because every single minute will cost you 2 lakh. The amount is huge. এখানে জোক করা, হাসা, না, No time for no. I don't have time for that. 2 লাখ টাকা আমার গরিব দেশের অনেক টাকা ভাই। আমি একদম, এবং নাজিবা, আমি আমার বইয়ে লিখেছি, আমার রিসেন্টলি যে বইটা প্রথমা থেকে গেছে, ওখানে আপনি পাবেন আমি ইভেন আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়তাম যে আমি 1 মিনিটে কয়টা শব্দ বলতে পারি। আমি কিন্তু জানি আমি 1 মিনিটে 150টা শব্দ বলতে পারি। 2 মিনিটে আমি 300টা শব্দ বলতে পারি। এটাও আপনার ক্যালকুলেট করতে হয়েছে। হ্যাঁ, কারণ ওই যে ঘড়ি, সময় তো চলে যাচ্ছে। আমি এইভাবে আমার ডিভোশনটা ওই লেভেলের ছিল। Let's talk about the post-July uprising scenario. এখন এই মুভমেন্টটা আমরা দেখেছি all walks of people from all walks of life joined in. আপনি ছিলেন, আমরা ছিলাম। We saw an entire generation, new generation enter politics. এবং তাদের ধারণা যে it's the older politics or the older politicians that failed them, যে কারণে ওরা ধারণা করছে যে এখন তাদের এসে হাল ধরতে হবে। আপনি জেনজির সাথে পার্লামেন্টেও বসেছেন, আবার বাইরেও জেনজির সাথে মিশেছেন। I want to know, what do you think Gen Z understands better about politics compared to previous generations? এবং এখনো আসলে what are they still underestimating about how change actually happens? ওরা কি বুঝছে কোন পথটা ঠিক আছে আবার কোন পথটাতে ঠিক নেই? ওদের কারো পড়াশোনা ভালো, যেটা আমি আগের জেনারেশনের মধ্যে পাই না, যেটা আমি বর্জুয়া দলগুলোর মধ্যে পাই না। ওদের পড়াশোনা ভালো, পলিটিক্স নিয়ে আন্ডারস্ট্যান্ডিং খারাপ না, বেশ ভালো, সাহস আছে। আমি সত্যিকার অর্থে পার্লামেন্টে বিরোধী দলের ভয়েস বলতে আমি কিন্তু জেন জিদেরই দেখি যে তারা উঠে দাঁড়িয়ে শক্ত কথা বলছে সরকারকে। এবং তাদের বোঝাপড়া, ইচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইচ্ছা, ওরা শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, খুব জরুরি। আমার তো আগের দলগুলোকে মনে হতো যখন আমি ছিলাম যে এরা না একসাথে আটকে গেছে, কোনো একটা জায়গায় আটকে গেছে, ওরা বেরোতে চায় না ওই জায়গাটা থেকে, ওই কমফর্ট জোনটা থেকে বেরোতে, পড়তে চায় না, জানতে চায় না, শিখতে চায় না, বুঝতে চায় না, কি করে আরেকজনকে
পা ধরে টেনে নামাবে, ওখানেই তাদের সমস্ত চিন্তা ভাবনা ব্যয় হয়ে যায়। ও সো একটা মানে কোনো কিছু বুঝে জেনে একটা পারফর্ম করার যে ব্যাপার, সেটা আমি ওই জেনারেশনটার মধ্যে দেখি নাই, বর্জুয়া দলগুলোর মধ্যে আমি দেখি নাই। কিন্তু বাম দলগুলোর মধ্যে আবার পড়াশোনা আছে। হ্যাঁ, আমি এই ইয়াং জেনারেশনের মধ্যে ওটা দেখি, ওরা জানে। কিন্তু ওদের যেটা সমস্যা হয়েছে, ওরা যদি, আমি সবসময় একটা কথা বলি যে পলিটিক্সের পারসেপশন ইজ রিয়ালিটি। পিপল আপনার ব্যাপারে যেটা ধারণা করবে, ধারণা, ওটাই আপনি। কিন্তু সে কারণেই বিদেশে কোটি কোটি ডলার খরচ হয় একটা পলিটিশিয়ানের ইমেজ বিল্ড করতে। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমার কাছে মনে হয়েছে যে তারা যদি কোনোভাবেই কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় না দিত, তাদেরকে নিয়ে কোটি কোটি টাকার হোলি খেলার কোনো প্রশ্ন না উঠতে দিত, তারা তাদের যেই লাইফস্টাইলে তারা বেড়ে উঠেছে সেটাকেই তারা জারি রাখতো, ভালো হতো। ওদের জন্য ভালো হতো, রাজনীতির জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। ওই পারসেপশনটা তারা নষ্ট করেছে। এখনো কেন একজন সাবেক উপদেষ্টার শত শত কোটি টাকা এটা উঠবে কেন? এই ওঠাটাই অপরাধ। তুমি করেছো কি করো নাই, ওই বিচারেই মানুষ যাবে না। এই যে তুমি উঠতে দিয়েছো, তোমাকে নিয়ে উঠেছে, এটাই তোমার সর্বনাশ হওয়ার জন্য যথেষ্ট। আমাদের তো সবাই এমপি হতে চায়। বাংলাদেশে যেই হয় সেই এমপি হবে। গার্মেন্টস ব্যবসা এমপি হবে, ইয়াবা ব্যবসা এমপি হবে, তারপরে আপনার মাদক ব্যবসা এমপি হবে, অস্ত্র ব্যবসা এমপি হবে, উইদাউট এনি নোন সোর্স অফ ইনকাম এমপি হবে, সবাই এমপি হবে। আমি খুব হ্যাপি সবাই এমপি হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু এমপি হলে এলাকায় চিকিৎসা নিতে হবে, এলাকায় ডাক্তার দেখাতে হবে, এলাকায় বাচ্চা পড়াইতে হবে। আমি দেখি তারপর কয়জন এমপি হয়। কারণ যখন আপনার এমপি এলাকায় চিকিৎসা নেবে, অটোমেটিক্যালি এক এলাকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। যখনই আপনার এমপির ছেলেকে লোকাল স্কুলে পড়াবে, সে অটোমেটিক্যালি স্কুলের শিক্ষার মান ভালো হতে বাধ্য। সো আমি এইটা একেবারে ম্যান্ডেটরি করতে চাই যে এমপির ছেলে মেয়ে বাচ্চা স্কুলে পড়বে, চিকিৎসা সরকারি হাসপাতালে হবে। বিকজ আমাদেরকে তো কোনো একটা সলিউশনে আসতে হবে। ধরুন এই যে পপুলিস্ট ডিসিশন, গাড়ি নেবে না, প্লট নেবে না, দ্যাটস এ গুড ডিসিশন, নো ডাউট অ্যাবাউট ইট, ভেরি গুড ডিসিশন। কিন্তু আপনি যদি 10টা গাড়ির টাকা একটা চুক্তি করতে গিয়ে 100টা গাড়ির টাকা আপনি মেরে দেন, তাহলে আর এই একটা গাড়ির টাকা আপনার কি ট্যাক্সের টাকা দিয়ে কি যায় আসে? আপনি কি বুঝান মানুষকে? হ্যাঁ, আপনি যদি ওরকম ভালো সার্ভিস সাধারণ প্রান্তিক মানুষের ঘরে পৌঁছে দিয়ে তারপরে সব পপুলিস্ট ডিসিশনে যেতেন, ভালো হতো। এখন আপনি এই বনলতা এক্সপ্রেস স্ক্রিনিং এর ক্যান্সেলেশনের জন্য যে মানববন্ধনটা হয়েছিল, সেখানে আপনি বলেছিলেন, ইউ আস্কড why a state that cannot protect children from rape or citizens from crime is so eager to stop a film screen. Absolutely. এই কথাটাই আমি একটু জানতে চাই যে what does this reveal about the government's role, এবং আপনাকে কি কনসার্ন করছে এই মুহূর্তে? আমাকে কনসার্ন করছে যে এত ভীত সরকার দেশটা চালাবে কি করে। যেই সরকার একটা ফিল্ম তার তথ্য মন্ত্রণালয় কর্তৃক সনদপ্রাপ্ত, কারণ মানে অনেকে কিন্তু আবার মনে করছে সরকার মেবি কেয়ার করছে না, কিন্তু আপনি বলছেন যে একটা ভয়ের দিক they allowed this to happen. Absolutely, they are very scared of this rightist group, very scared. এবং এই ভয়ের কারণে তারা 7 গাড়ি পুলিশ পাঠিয়েছে ফিল্মটা যাতে বন্ধ হয়ে যায়। এত ভয় তাদের কেন? ব্রাহ্মণবাড়িয়া তো রাদার তাদের 7 গাড়ি পুলিশ প্রোটেকশন দিয়ে ফিল্ম চালানোর ব্যবস্থা করা উচিত ছিল। কারণ আপনি যদি আপনার ডিসিশনের উপর শক্ত না হয়ে দাঁড়াতে পারেন, আপনাকে কিন্তু যে আমি একটা will take advantage of it. Absolutely, absolutely. এবং দেখেন, এটা ধরুন আমাদের জীবনে কি হয়, ছোট দিয়ে শুরু হয়। ইউ স্টার্ট বাই কিলিং আ র্যাট অ্যান্ড ইউ এন্ড বাই কিলিং আ ম্যান। হ্যাঁ, তো এখন আপনি ছোট ছোট বিষয় নিয়ে শুরু হবে। একটা ফিল্ম বন্ধ, একটা গানের আসর বন্ধ, একটা সঙ্গীতাঙ্গন বন্ধ, একটা সিনেমা হল বন্ধ, সেসবে একটা 10 বছরের মেয়ের বিয়ে ফরজের মধ্যে দিয়ে। আর গেলাম না, কারণ এখন তো আমাদের ধর্ম মানে হয়ে গেছে এখন নারীকে নিয়ে আলোচনা। এর বাইরে যে ধর্মের কত বিউটিফুল বিউটিফুল বিষয় আছে, আমরা তো ওইদিকে তাকানোরই সময় নাই। আমরা বেশ কয়েক মাস ধরে দেখছি যে আই থিঙ্ক we have faced some of the most horrendous rape cases in the past few years. এরকম মনে হয় ভয়াবহ কেস আমরা দেখিনি, কিছু সাইকোটিক কেসেস আমরা দেখতে পেয়েছি। As
এবং এটা তো শুধু ফিজিক্যাল ভায়োলেন্স না, আমরা অনলাইন দেখছি, সাইবার হ্যারাসমেন্ট দেখছি, ডোমেস্টিক ভায়োলেন্স দেখছি। As one of the loudest voices in Parliament, what concrete changes do you want to push for in terms of law and enforcement? এই ক্ষেত্রে, for the safety of women and children. You see, law is there, but someone has to enforce it. Yeah. আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো যেগুলো আছে, সাইবার বুলিং এগেনস্ট জি। যে আইনগুলো, সেগুলো আমরা গভর্নমেন্টের ব্যাপারে কথা বললে সেখানে শুধু অনলি তখনই ওটার অ্যাপ্লিকেশন হয়। আমি শেখ হাসিনার আমলে কতবার যে সাইবার বুলিং এর শিকার হয়েছে, এটা মানে কোনো সংখ্যা নাই। আমাদের যখন রিপোর্টগুলো আসে, ইভেন নিউ ইয়র্ক টাইমসের মতন পত্রিকাও যখন রিপোর্ট করে, দেখা যায় আমি হচ্ছি দ্য টপ মোস্ট ওয়ান, যে এর চেয়ে বেশি হ্যারাসমেন্টের শিকার কেউ হয় নাই এবং মিথ্যা প্রোপাগ্যান্ডার শিকার কেউ হয় নাই। আমি কতবার থানায় গেছি জানেন, কোনোদিন মামলা হয় নাই। 7-8টা জিডি হয়ে আছে, কিন্তু আমার জিডি হয়েছে, কিন্তু মামলা কেউ নেয় নাই। এখন তো আমি ছেড়ে দিয়েছি, এখন আর আমি কিছু বলি না, যার যা মনে ইচ্ছা আমার ব্যাপারে বলে, লেখে, ইয়ে করে। এবং আমার নামে ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে অনেকগুলো, যেগুলো আমি না। হ্যাঁ, আমি আজকে আপনার শো এর মাধ্যমে বলি, আমার কিন্তু কোনো পেজ নাই। আমার শুধু একটা রুমিন ফারহানা অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট, যেখানে 700 না 800 ফ্রেন্ড আছে আমার, এবং তাদের প্রত্যেককে আমি বাই ফেস চিনি, সেই জন্য ওরা আমার ফ্রেন্ড লিস্টে আছে। কিন্তু দেখা যায় আমি ঠাকুরগা গেছি, ওখানেও কেউ বলছে আমি কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে আছি। আরে মুশকিল। এবং আমি এটাও দেখেছি যে ফেসবুকে এতগুলো পোস্ট আসে যেখানে আপনাকে ট্যাগ করা, হয়তো প্রত্যেকবার ট্যাগটাতে করলে নতুন একটা পেজ, নতুন একটা প্রোফাইল, অন্য একটা, মানে আমার মনে হয় কয়েক হাজার পেজ আছে আমার নামে। আমি এখন আর কাকে বলবো, কোথায় বলবো, কি হবে বলে। আচ্ছা, এখন আরেকটা নতুন আরম্ভ হয়েছে, যেগুলো আমি বলি নাই সেটা বলেও আমার নামে চালানো হচ্ছে। একটা ফটো কার্ড একজন পাঠিয়েছে, ওখানে লেখা, এটা তো আন্তর্জাতিক, আমি বলছি যেটা তো আন্তর্জাতিক সরকার, এর পররাষ্ট্রমন্ত্রী ওই দেশের, স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশের। আমি এগুলো বলি নাই। এখন আমি কোথায় যাব, কার কাছে গিয়ে বলবো, কি বা হবে বলে। সো এখন আমি আর এগুলা নিয়ে মাথা ঘামাই না। কিন্তু ল আর এনফোর্সিং দ্য ল, এটা নিয়ে যে আপনি বলছিলেন, এটা মানে প্রতি বছর যতবারই রিপোর্ট করি, যতবারই মানুষের সাথে কথা বলা হয়, এক্সপার্টরা সবাই একই কথা বলছে, দ্য লজ আর দেয়ার, নো ইমপ্লিমেন্টেশন, লজ আর দেয়ার, নো ইমপ্লিমেন্টেশন। কিভাবে, হাউ ডু উই ব্রিজ দ্যাট গ্যাপ, হাউ ডু উই এনফোর্স দ্য ইমপ্লিমেন্টেশন? এটা কি পলিটিক্যাল কালচার চেঞ্জ করতে হবে, সোশ্যাল কালচার চেঞ্জ করতে হবে? আমার মনে হয় গভর্নমেন্টের কাছ থেকে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন থানাগুলোতে দেওয়া উচিত, যে কোনো নারী যদি এরকম হ্যারাসমেন্টের প্রমাণ নিয়ে থানায় যায়, দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন হতে হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখন যিনি আছেন, উনি সংবিধান নিয়ে যতটা অস্থির, তাহলে তো ওনার আইন মন্ত্রণালয় নেওয়া উচিত ছিল। ওনাকে ওনার নিজের মন্ত্রণালয়ের ব্যাপারে একটু ফোকাস করা উচিত। ওনার সময় যত খুন হয়েছে, যত শিশু ধর্ষণ হয়েছে, 71 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হয়েছে, ছিনতাই, রাহাজানি তো এখন পেটি অফেন্স হয়ে গেছে। এগুলো তো এখন ছোট ছোট, এগুলো নিয়ে আর কেউ আলাপও করে না। যেভাবে মব হয়েছে, হ্যাঁ, এবং মবের যেটা শুরু হয়েছিল ইন্টারিয়ামের সময়, সেটা যেভাবে এখনো বলবৎ চালু আছে। আমার মনে হয় ওনার নিজের মন্ত্রণালয়ে একটু সময় দেওয়া উচিত, একটু মনোযোগ দেওয়া উচিত। উনি আর যদি নিজেকে ইন্টেলেকচুয়াল হিসেবে উনি দেখাতে চান সোসাইটির কাছে, তাহলে ওনার মন্ত্রণালয় ছেড়ে দিয়ে বই লেখা, রিসার্চ করা, ইন্টেলেকচুয়াল স্পিচ দেওয়া, এগুলাতে উনি মনোযোগ দেখ। কারণ আমাদের 20 কোটি মানুষের জীবন তো, মানে নিরাপত্তা তো আসলে ওনার মন্ত্রণালয়। সো সত্যিকার অর্থে ওনার মন্ত্রণালয়ে কাজ করতে ইচ্ছুক এরকম মন্ত্রী তারেক রহমানের খুঁজে বের করা উচিত। রুমিনাপা, ইউ হ্যাভ সিন পলিটিক্স ইন বাংলাদেশ বিভিন্ন পজিশন থেকে। আপনি পার্টি ইনসাইডার ছিলেন, রিজার্ভ সিট এমপি ছিলেন, একজন এক্সপেলড লিডার, একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, একজন ইলেক্টেড এমপি, অ্যান্ড অলসো পাবলিক ক্রিটিক। সব দিক দিয়ে যখন আপনি দেখছেন, at this point, at this junction of your life, what do you understand about politics which you didn't when you entered, or which you didn't even think about when you were thinking about entering politics? আমি ভেবেছিলাম লিগ্যাল প্রফেশনের মতো এখানেও যোগ্যতাই আমার বিচারের একমাত্র মাপকাঠি হবে। আমি ভুল ধারণা নিয়ে, এই ভ্রান্ত ধারণা নিয়ে দীর্ঘ সময় দলে কাজ করেছি, কিন্তু একটা সময় এসে আমি বুঝতে পারলাম না, যোগ্যতা দিয়ে আমার আসলে কিচ্ছু হবে না।
বরং যোগ্যতা আমার জন্য ক্ষতিকর হয়ে যাবে অনেক সময়। হয়তো আমি অনেককে আউটশাইন করব, যেটা ইগোতে লেগে যায়। এগোতে লেগে যাবে, এবং গেছেও। আমাকে একটা পর্যায়ে পাবলিক মিটিংয়ে ডাকা বন্ধ হলো, কারণ আমি বক্তৃতা দেওয়ার পর মাঠ অনেকটাই ফাঁকা হয়ে যায়। যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন, ওনার একটা ডিরেক্ট প্রোটেকশন আমার উপরে ছিল। উনি সবসময় বলতেন যে, একদম ওনার ভাষাতেই আমি আপনাকে আজকে বলি, বস্তির ছেলে দিয়ে দল ভরিও না, দরকার নাই আমার, সংখ্যা দিয়ে না, আমি যোগ্য মানুষ চাই। সো 18 সালের পর থেকে আমি টের পাওয়া শুরু করলাম, যখন উনি আস্তে আস্তে কারাগারে গেলেন, অসুস্থ হলেন, যে যোগ্যতাই একমাত্র না, বরং যোগ্যতা অনেক সময় ক্ষতির কারণ হয়ে যাবে আমার। আমি বুঝিনি যে যোগ্যতার বাইরেও নেতাদের ঘরে ঘরে গিয়ে আমাকে হাতে পায়ে ধরতে হবে, নেতাদেরকে কারণে অকারণে টেলিফোন করে আলাপ করতে হবে, গল্প করতে হবে। আমি বুঝিনি টাকা একটা বড় রোল প্লে করবে আমার উপরে ওঠার ক্ষেত্রে, যেটা আমার নাই, থাকলেও আমি দেব না, প্রশ্নই ওঠে না আমার লিগ্যাল প্রফেশনের টাকা গিয়ে ঘুষ দেওয়ার। সো আমি দেখলাম না, এগুলো তো পার্টিতে খুব বিরাট রোল প্লে করে। আইদার ইউ হ্যাভ টু হ্যাভ মানি, or you have to হ্যাভ মাসল, or you have to have a compromising attitude. So আমার তিনটার কোনোটাই নাই। So আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।